নমস্কার। শ্রীরামপুর বেতারবাণীর মিডিয়া নেটওয়ার্ক চ্যানেলে নাট্য দর্পণ অনুষ্ঠানে আজ আমরা পরিবেশন করব একটি শ্রুতি নাটক। এটি লিখেছেন বনানী মুখোপাধ্যায়, যার দুটি চরিত্র, একটি দিবাকর, যার ভূমিকায় রয়েছে আমি শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, ও অপর চরিত্রটি অম্বা। অম্বার চরিত্রে রূপদান করেছেন সুনন্দা দাস। আমরা শুরু করব আমাদের শ্রুতি নাটক বনানী মুখোপাধ্যায় রচিত দোহারে দেখেছি দোহে। তুমি এখনো শোওনি? না না, তবে খেয়ে নিয়েছো তো? না। সে কি, কেন? রাত 12টা বাজে। হো, তুই জানো রাত 12টা বাজে? ও মা, জানবো না কেন? আমার হাতে কি ঘড়ি নেই? আছে না? আমি মনে করেছিলাম বোধহয় নেই। না না, আছে বই কি, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। কত রাত্রির হয়ে গেছে, তুমি খাওনি কেন গো? তুমি বোধহয় ভুলে গেছো অম্বা, গত 10 বছর আমরা দুজনে রাত্রে একসঙ্গে খাই। ও বাবা, তোমার মেজাজ যে একেবারে সপ্তমে গো। কি হলোটা কি? কেউ কি এসেছিল? কথাটা কি হেসে উড়িয়ে দেবার মতো? মানে তোমার তাই মনে হচ্ছে? বিকেল 4টের সময় বেরিয়েছো, ফিরলে রাত 12টা। এটা ভদ্রলোকের বাড়ি নাকি? এ আবার কেমন কথা? রাত 12টা কেন হলো সেটা তো তোমার জানার দরকার। না, আমার জানার দরকার নেই। নিশ্চয়ই দরকার আছে। কারণটা না জেনে তুমি অযথা মেজাজ গরম করবে, তা হবে না। এটা ঝগড়া করার সময় নয় অম্বা, এটা ঘুমোবার সময়। আমার ঘুম পেয়েছে, আমি যাচ্ছি। তার মানে তুমি খাবে না? না, খিদে নেই। খিদে নেই না খাবার ইচ্ছে নেই? কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? বলছি না আমার ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। না, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, চন্দননগর থেকে শ্যামবাজার আসতে কতক্ষণ লাগে বলে তোমার মনে হয়? ফাংশন শেষ হবার সঙ্গে সঙ্গে আমি তোমায় ফোন করেছি, একবারও পাইনি, শুধু এঙ্গেজড আর এঙ্গেজড। হ্যাঁ, তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনের তোমার কুশল সংবাদ দিতে দিতে আমি তখন ক্লান্ত হয়ে পড়েছিলাম। ও, আর হ্যাঁ, আসার পথে সুনীলদা, নবনীতা দি, অমিতাভদাকে পৌঁছে তবে তো আমাকে পৌঁছে দিয়েছে। তো রাত হবে না বলো? তোমার দাদা দিদিদের নামের লিস্ট আমাকে না শোনালেও চলবে। ও, এরা তো এক সময় তোমারও প্রিয় দাদা দিদি ছিলেন, তাই না? হঠাৎ তারা শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কি করে? সেটা জানার আমার কোনো দরকার নেই। তুমি জানো অবান্তর কথা বলাটা আমি একদম পছন্দ করি না। আমি শুতে যাচ্ছি। শোনো, তুমি যাবে না। মানে? এখানে বসো, আমার কটা কথা তোমায় শুনতেই হবে। না, তোমার কোনো কথা শোনার আমার এতটুকু ইচ্ছে নেই। আর এই যে আজ বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত তোমার 20টা ফোন এসেছে, নামগুলো লিখে রেখেছি, দেখে নাও। ও, তা রাতটা কিসের জন্য হয়েছে? রাত করে বাড়ি আসার জন্যে, না ওই 20টা টেলিফোনের জন্যে? তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে অম্বা, নিজেই বুঝে নাও। একসময় আমি কিন্তু সারাদিনে তোমার 50টা না প্রায় 60-70টা ফোন রিসিভ করেছি। আমার কিন্তু রাগ হয়নি তো? আমার আনন্দ হয়েছে, আমার গর্ব হয়েছে। কবি হিসেবে আমার স্বামীর যে এতটা নাম, তার জন্য নিজেকে খুব অহংকারী মনে হয়েছে। হ্যাঁ, তোমার স্ত্রী হবার অহংকার, বিখ্যাত কবি দিবাকর বোসের সহধর্মিণী হবার অহংকার। এই কথাটা আজকে নতুন করে বলবার কি আছে ম্যাডাম? আছে আছে, বলবার আছে। লিখতে আমি কোনোদিনই চাইনি, তুমি ইনসিস্ট করেছো লিখতে। আমি ভয় পেয়েছি, তুমি তুমি ভয় ভাঙিয়েছো, সাহস দিয়েছো সব সময়। বলেছো লেখা তোমার রক্তে। লেখক বাবার মেয়ে লেখিকা হবে, এতে ভয়ের কি আছে? বলনি তুমি যে এটাই ন্যাচারাল। তা সেই ন্যাচারাল আজ হঠাৎ এমন অ্যাবনর্মাল হয়ে গেল কি করে? কারণ ব্যাপারটা নর্মাল নেই বলে তাই। তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার একবারও মনে হয়নি যে লিখতে গিয়ে তুমি আর একবারও আমার দিকে তাকাবে না, সংসারের থেকে পুরোপুরি তুমি সরে যাবে। মানে এতটা মিথ্যে কথা বলতে তোমার সংকোচ হচ্ছে না? লজ্জা হচ্ছে না? কথাটা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে না? না, মিথ্যে নয়। নিজের মনকেই জিজ্ঞেস করে দেখো,
কতদিন তুমি রান্না করে যাওনি, আমার পছন্দ মতো কিছু রান্না করনি কতদিন? তুমিও নিজের মনকে জিজ্ঞেস করে দেখো, এক সময় তুমিই আমায় বলেছিলে কিনা একদম রান্নাঘরের দিকে যাবে না, লোক আছে সে রান্না করবে, তুমি শুধু লিখবে, মন দিয়ে লিখবে। বলনি? বলনি তুমি? হ্যাঁ, তার মানে এই নয় যে তুমি কখনোই রান্না করবে না, কখনোই তুমি আমার কথা ভাববে না। এই কথাটা তুমি বলতে পারলে? আমি তোমার কথা ভাবি না, ভালোবাসি না, বলতে পারলে? 3 পুজো সংখ্যার লেখা আমার হাতে। হ্যাঁ, স্বভাবতই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, হয়তো হয়তো সেই জন্যই একটু কম নজর দিয়েছি তোমার দিকে। তাই বলে তুমি এ কথা বলবে যে আমি তোমার কথা ভাবি না? ঠিক আছে, ঠিক আছে, আমি সম্পাদকদের কাল জানিয়ে দেবো যে আমি আর লিখবো না। বাহ। হ্যাঁ, আপনারা অ্যাডভান্সের টাকাটা ফেরত নিয়ে যান। হ্যাঁ, তা না হলে 16 কলা পূর্ণ হবে কি করে? দিবাকর বোসকে আরো নিচে না নামালে তোমার চলবে কি করে? তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো? নেশা যে করনি সেটা তো বুঝতেই পারছি, নেশা না করেই ভুল বকছো। ভুল বকছি? তা না তো কি। আচ্ছা, একটা কথার উত্তর দাও তো, তুমি কি চেয়েছিলে? তোমার বউ লিখবে কিন্তু বাইরে বেরোবে না, সে শুধু তোমার সঙ্গে বেরোবে আর কারো সঙ্গে যাবে না। কিন্তু তুমি তো আমার সঙ্গে কোথাও যাবে না, কোনো ফাংশনে নয়, সাহিত্য সভায় নয়, কোথাও না, কারণ তোমার সম্মানে লাগে। তাহলে তোমার বউ কি করবে? তার কোনো সঙ্গী নেই, বাচ্চা নেই, সে একা, একেবারে একা। কতক্ষণে তুমি বাড়িতে আসবে তার জন্য সে সারা দিন সবরীর প্রতীক্ষায় থাকবে। এই তো চেয়েছিলে তুমি? হ্যাঁ, আমি এই চেয়েছিলাম। আমি অম্বাবশের স্বামী হয়ে বাঁচতে চাইনি, তার সেক্রেটারি হয়ে বাঁচতে চাইনি, আমার নিজস্ব পরিচয় কবি অধ্যাপক দিবাকর বসু হয়ে বাঁচতে চেয়েছি। কেন চেয়েছো? তোমার সাফল্যের আলোয় যদি আমি আলোকিত হতে পারি, তবে আমার যশের কিরণে তুমি কেন উদ্ভাসিত হবে না? কেন? কোথায় লাগছে তোমার? বলো। তুমি তো সেই দিবাকরই আছো। আমি তো কোনোদিনই তোমার ধারে কাছে যেতে পারবো না, আমার সে ক্ষমতাই নেই। তবে তোমার কি অসুবিধে হচ্ছে? কেন আমায় বাধ্য করছো তোমার মুখের ওপরে কথা বলতে? কেন বাধ্য করছি? কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্নের বাণী আমি জর্জরিত। তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, আমার সঙ্গে ভাব আছে কিনা, বাচ্চা কাচ্চা হয়নি কেন, টিভি সিরিয়ালে লিখছো কিনা, সিনেমাতে গল্প দিচ্ছ কিনা, এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নিজেকে দিবাকর বসু তৈরি করিনি। আমি কিন্তু সব সময় নিজেকে দিবাকর বসুর স্ত্রী অম্বাবস বলেই তৈরি করেছি। আজ আমার নিজের পরিচয়টা আমার কাছে নতুন কিছু মনে হয় না। মানুষের তো 2-3টে নামও থাকে, বলো থাকে না? ওটাও আমার আরেকটা নাম, লেখিকা অম্বাবসু। অন্তত আমি তাই মনে করি। তুমি কি মনে করো না করো তা জানার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মোট কথা, কাল থেকে আমি তোমার কোনো ফোন রিসিভ করতে পারবো না, দরকার হলে একজন সেক্রেটারি রাখতে পারো। তুমি কেমন করে কখন পাল্টে গেলে গো? কবে থেকে তুমি একেবারে অন্য মানুষ হয়ে গেলে? কবে? আমার দিকে তাকাবার তোমার সময় পাওনি তো, তাই জানতে পারোনি আমি কবে থেকে পাল্টে গেছি। আমি অনেক দিন লক্ষ্য করেছি আমার পাওয়া ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো তাকাও না, কোনো দিন না। কিন্তু তোমার পাওয়া ওই অফুরন্ত পুরস্কারগুলো আমার প্রাণ, আমার সঙ্গী, আমার জীবন। ওরা আমার সন্তানের মতো। আমি রোজ ওদের পরিষ্কার করি, আদর করি, কিন্তু আমার পাওয়া ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো ফিরেও চাওনি। দেখোনি ওর ভেতরে কি লেখা আছে? হ্যাঁ, দেখিনি আমি, কারণ ওর ভেতর যা লেখা আছে ওর গদগুলো আমার সমস্ত জানা,
মুখস্থ। ওসব পুরস্কারে আমার আর কিচ্ছু হয় না। কিন্তু আমার যে হয়, আমার তো সময় কাটাবার কেউ নেই। ওই পুরস্কারগুলো, তোমার ওই পুরস্কারগুলোই আমার সঙ্গী। লেখা তো মোটে 2 বছর লিখছি, তার আগে তো ওদের নিয়েই আমার দিন কাটতো। তোমার ইচ্ছেতেই আমার প্রথম লেখা ছাপা হয়েছে, তোমারই টাকায়, তোমারই উৎসাহে। কিন্তু পরেরগুলো, সেগুলো তো প্রকাশকরা তাদের ইচ্ছেতে ছেপেছেন। লেখাগুলো কি দোষ করেছে? তুমি একটাও পড়নি। আমাকে তোমার কিসের হিংসে? আমি কি তোমার সমান হতে পারি? তোমার লেখাগুলো কিন্তু আমার সব মুখস্থ, সব। সেটা তোমার দয়া, সেটা তোমার করুণা, তোমার মহানুভবতা। হয়েছে তো? এবার খুশি হয়েছে তো? তুমি এভাবে বলতে পারলে আমাকে? আমি তোমাকে করুণা করি, দয়া দেখাই? ছি ছি, এইভাবে বললে তুমি। কিচ্ছু দরকার নেই, কোনো দরকার নেই আমার লেখার। মরে যাক লেখিকা অম্বা বসু। আমার লেখাকেই যদি তোমার একমাত্র সত্য বলে মনে হয়, তাহলে আমি আর লিখবো না, কোনোদিন না। শুধু মিসেস দিবাকর বোস হয়ে আমি বেঁচে থাকবো, শুধু মিসেস দিবাকর বোস হয়ে। শুধু কি হলো অম্বা? কি হলো? শুনেছি আশাপূর্ণা দেবী যখন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন অনেক বেশি বয়সে, তার বৃদ্ধ স্বামী বলেছিলেন, আমার খুব ইচ্ছে করে সারা কলকাতাকে আলো দিয়ে সাজাতে, কিন্তু তা তো পারবো না। আমি আমার পাড়াটাকে আলো দিয়ে সাজাবো। তার ভালোবাসার আলোয় আশাপূর্ণা দেবীকে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলেছিলেন। কিন্তু আমি তো আশাপূর্ণা নই, আমি তারই পথে পা রাখা অতি ক্ষুদ্র একজন মানুষ। আমি আলোর রোশনাই চাই না, আমি চাই তোমার ভালোবাসার নিয়ন আলোয় তুমি আমায় সাজিয়ে দাও, আর কিচ্ছু চাই না। প্লিজ try to realize it. কেঁদো না, প্লিজ। আচ্ছা, সরি, আই এম ভেরি সরি। প্লিজ কেঁদো না। কি ব্যাপার, এত রাত্রে ফোন? 3:30 বাজে প্রায়। তাই তো। কার আবার বিপদ হলো? না, ধরতে হবে না ফোন। না, প্লিজ অম্বা, তুমি একটু চুপ করো। শোনো, বোঝো। এই এত রাত্রে ফোন যখন, নিশ্চয়ই কোনো একটা জরুরি খবর নিয়ে এসছে, তাই না? হ্যালো, কে? নীলেশ দা? কি ব্যাপার? কি অম্বা অ্যাওয়ার্ড পেয়েছে? হ্যাঁ, বলছেন কি? সাহিত্য একাডেমি? ভেরি গুড। হ্যাঁ, ডাকবো। কি এখনই খবর পেয়েছেন? আপনি অফিস থেকে ফোন করছেন? বাবা, এত রাত্রে। থ্যাংক ইউ নীলেশ দা। রং নাম্বার, এটা রং নাম্বার। কি হচ্ছে কি? আপনি ভুল জায়গায় ফোন করেছেন। এখানে থাকে না অম্বা বসু, থাকে না অম্বা বসু। প্লিজ ট্রাই টু রিয়েলাইজ ইট। তুমি চুপ করো। একটা সিন ক্রিয়েট করছো বাইরের লোকের সামনে। ছি। আচ্ছা নীলদা, রাখছি এখন। হ্যাঁ, কাল সকালে দেখা করবো। আচ্ছা। ওকে। অম্বা, এবার একটু শোবে চলো। ওই দেখো ভোরের ছোঁয়া লেগে গেছে চারদিকে। অম্বা, আমাদের জীবনেও নতুন ভোরের ছোঁয়া লাগুক। হ্যাঁ, তুমি একটু ঘুমিয়ে নাও,
কাল সকাল থেকে নতুন লেখাগুলো ঠিক করতে হবে তো। কি? হ্যাঁ চলো, কাল থেকে আমি আর তোমার সঙ্গে সব জায়গায় যাব। হ্যাঁ হ্যাঁ, আর তুমি কিন্তু একা নাও, আমি তোমার পাশে থাকবো। হ্যাঁ, এবার শো শো, চোখ বুঝো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই অম্বা, তুমি ঘুমো। আচ্ছা, তোমায় একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট? বলো। তোমার মনে আছে বিয়ের পর হ্যাঁ, যখন আমরা প্রথম দার্জিলিং গেছিলাম? দার্জিলিং, হ্যাঁ। পূর্ণিমার রাত্রে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তুমি একটা কবিতা বলেছিলে, আমার খুব ভালো লেগেছিল। কবিতা? আজকে এই প্রথম সূর্যের আবছা আলোয় আবার শোনাবে সেই কবিতাটা? হ্যাঁ শোনাবো তো বটে, কিন্তু কোন কবিতাটা বলেছিলাম মনে, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শোনাবো আমরা, একটু মনে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরু পথতাপ দুজনে নিয়েছি সহে, ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যেরে করি মিছে, এই গৌরবে চলিব এ ভবে, যতদিন দোহে বাঁচি, এ বাণী প্রেয়সী হোক মহিয়সী। তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি। নমস্কার।